যে কোনো দেশের ইতিহাস না তার বাইরে থেকে দেখাটা উচিত, কারণ আমরা যখন দেশের মানুষ লিখি তখন একটা আবেগ জড়িয়ে পড়ে তো তার সাথে। অন্ততপক্ষে 2-3 বছর এমন ছিল যে দিল্লি থেকে ভারতবর্ষ শাসন করেছে এই নাগা সন্ন্যাসী, যে ভারতবর্ষের ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা এদের হাতে ছিল, প্রচুর যুদ্ধে এদের প্রচুর ভূমিকা ছিল। কুম্ভ মেলাতে যে গ্যাদারিংটা হতো তার যে পুরো ট্যাক্সটা নাগা সন্ন্যাসীদের কাছেই আসতো। বেনারসি সিল্ক ইন্ডাস্ট্রিটা তৈরিই হয় না যদি নাগারা না থাকতেন। ব্রিটিশরা পছন্দ করতেন না এদেরকে, জামা কাপড় নেই, ঘুরে বেড়াচ্ছে ছাই ফাই মেখে, খুব র টাইপের, ওদের সফিস্টিকেশনের সাথে মিলছে না। প্লাস সবচেয়ে বড় ব্রিটিশদের প্রবলেম হচ্ছে এরা সমস্ত জায়গা থেকে ট্যাক্স নিচ্ছে। ব্রিটিশদেরকে শত্রু ভেবে ভারতবর্ষটাকে ভালোবাসাটাই হচ্ছে ধর্ম প্রচার, এর উৎসটা কিন্তু এই সন্ন্যাসী বিদ্রোহ। এই 2024 অবধি এই নাগা সন্ন্যাসীদের মঠ, আশ্রম এবং তাদের ইচ্ছে রাজনীতিতে থাকার, এটা কিন্তু এখনো থেকে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। এইটাতে আমরা যেটা করি, আমাদের যে রেগুলার পডকাস্ট চলে সোল কানেকশন পডকাস্ট, তার বাইরে এখানে আমরা যেটা করি সেটা হলো আমরা এক একদিন এক একটা বই নিয়ে, এই আজকের বইটা দেখিয়ে দিই একবার, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এক একদিন এক একটা বই নিয়ে আমি আর প্রেমাশিস আমরা জেনারেলি আড্ডা মারি একটা বইটা নিয়ে, এবং আমরা ট্রাই করি সেই বইটা পড়ার পর কি বোঝা গেছে সেই বইটা থেকে সেটাকে একটুখানি সামারাইজ করার মতো। অনেক সময় আমাদের বই পড়ার সময় হয়ে ওঠে না, অনেক সময় কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস আমাদের মনে হয় যে একটা বই পড়ে খুব এক্সাইটেড লাগে, এবং আমার মনে হয় সেটাকে চলো শেয়ার করি, সবাইকে বলি, জানি এর আমরা বই পড়লাম দারুণ লাগলো। তো ইট ইজ কাইন্ড অফ দ্যাট আর কি। মানে ধরুন আপনাদেরই একজন বন্ধু, দুজন বন্ধু আর কি একটা বই পড়েছে এবং সেই উত্তেজনা নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছে। তো আজকের বইটা অবভিয়াসলি আপনারা দেখলেন, দ্য হিস্ট্রি অফ দশমী নাগা সন্ন্যাসীস, যদুনাথ সরকারের লেখা একটা বই, এবং এই বইটার এডিটেড উইথ অ্যান ইন্ট্রোডাকশন বাই আনন্দ ভট্টাচার্য, তাই তো? এবার এই বইটা নিয়ে আমরা কথা বলবো। কেন এই বইটা নিয়ে আমরা কথা বলবো প্রথমত সেটা বলি, সেটা তুই বল। বইটা নিয়ে প্রথমত অনেকেই এখন জেনে গেছে যে আমার ইতিহাস নিয়ে একটা ভালোবাসা আছে। তো ইতিহাস থেকে মজা, ইতিহাস পড়তে বেশ ভালো লাগে আমার। ইতিহাস থেকে মজা নাও আর মজার ইতিহাস পড়ো। কারেক্ট। তো সেই তো বেসিক্যালি মজারই ব্যাপার। হ্যাঁ, মজা না নিলে পরে ওটার মধ্যে শুধু যদি কেউ সন তারিখ মনে রাখতে শুরু করে, যেভাবে আমাদের স্কুলে পড়ানো হতো আর কি, তাহলে পরে ব্যাপারটার মধ্যে রস পাওয়া যায় না। আসলে তো গল্প। এবার নাগা ব্যাপারটা ছোটবেলা থেকে খুব ফ্যাসিনেট করে, আমাদের সবাইকেই করে। যে নাগা সন্ন্যাসী মানে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হলো কুম্ভ মেলায় কিছু সন্ন্যাসীকে দেখা যায় যারা জামা কাপড় পরে না বা লিংটি পরে ম্যাক্সিমাম, এবং তারাই হলো নাগা সন্ন্যাসী। এবং নাগার সঙ্গে আমাদের নাঙ্গা কথাটা, নাঙ্গা থেকেই নাগা এসছে এবং সেটাই লোকে বলে যে ওটাই। তো এরকম কুম্ভ মেলার সময় এমনি দেখা যায় ছাই টাই মেখে থাকে, আমরা দেখি হিমালয়তেও এরকম সন্ন্যাসী। এটা খুব ফ্যাসিনেটিং একটা মনে হতো, এদের ব্যাপারে জানতে ইচ্ছে করে অবভিয়াসলি। তো জানার চেষ্টা করতে গিয়ে দেখলাম যে এদের যে ইতিহাসটা, এদের যে গল্পটা, এটা আরও বেশি ফ্যাসিনেটিং একদম। মানে আমি সামারি করে যদি বলে দিই যে এরা এক সময় ভারতবর্ষের অন্ততপক্ষে 2-3 বছর এমন ছিল যে দিল্লি থেকে ভারতবর্ষ শাসন করেছে এই নাগা সন্ন্যাসীরা। এমন সময় ছিল যে ভারতবর্ষের ব্যাংকিং ব্যবস্থা, ভারতবর্ষের তারপরে তোর ব্যবসা এদের হাতে ছিল, প্রচুর যুদ্ধে এদের প্রচুর ভূমিকা ছিল। মানে সন্ন্যাসী অথচ যুদ্ধে ভূমিকা। হ্যাঁ, আর কিন্তু এটার ব্যাপারে কোনো সেভাবে বই পাওয়া যায় না। যেগুলো বই পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে এই কুম্ভ মেলায় গিয়ে নাগা সন্ন্যাসী দেখলাম, তাদের সাথে এই কথা হলো, এই ধরনের বই। তো রুট বা ইতিহাস নিয়ে বই খুব কম। হ্যাঁ, তো সেটা খুঁজতে খুঁজতে তখন এই বইটা পাওয়া গেল। এটাই বোধহয় একমাত্র প্রামাণ্য বই যেটাকে বলে আর কি, যেটা যদুনাথ সরকার লিখেছিলেন, অনেক আগে লিখেছিলেন, এবং তিনি একটুখানি গৌরবান্বিতই করেছেন এদেরকে। তারপরে আবার আনন্দ ভট্টাচার্য, উনি আবার এটাকে র্যাশনালাইজ করে তাদের সম্বন্ধে আরও অনেক বেশি কথা বলে। এখন যে সব বই পাওয়া যায় তার বেশিরভাগই এই বইগুলো থেকেই বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়ে লেখে, অথবা কুম্ভ মেলায় ঘুরে। তো আমার ওই ফ্যাসিনেটিং গল্পটা আমার মনে হলো যে আমরা গল্প করেওছি আড্ডা আলাদাভাবে, যে এটা নিয়ে কথা বললে পরে আমার মনে হয় অনেকের ইন্টারেস্টিং, হ্যাঁ অনেকেরই মজা লাগবে, সেটা বেজার ব্যাপার। প্রেমাশিস বললো আমার এই বইটার আইডিয়াটা বা এই নাগা সন্ন্যাসীদের ইতিহাসটা যখন জানার চেষ্টা শুরু করলাম, তখনই মনে হলো আরে এটা তো মানে এটা এমন একটা ইতিহাস যেটা অনেকেই জানেন হয়তো, আবার অনেকে জানেন না হয়তো। আমি তো জানতাম না যে আমি তো নাগা সন্ন্যাসীদের যে এরকম একটা কি বলবো একটা লিগাসি আছে, এবং উইচ ইজ কানেক্টেড টু আদি শঙ্করাচার্য, এই ব্যাপারটা আমার কোনো আইডিয়াই ছিল না। এবং ব্যাপারটা কোথাও একটা, চলো তাহলে আমরা এবার
অবভিয়াসলি একটা বেসিক ভূমিকা আমরা করে নিয়েছি বইটা নিয়ে। এবার আমরা ঢুকে যাই যে আমরা যদি শুরু করি একদম প্রথম থেকে। সন্ন্যাসী বিষয়টা তো আমাদের বেদে পাওয়া যায়, ব্রাহ্মণরা সন্ন্যাস নিয়েছে, কোনো সময় ব্রাহ্মণরা গৃহী হয়েও থেকেছে। সন্ন্যাসীর বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন জায়গায়। যদি আমরা বেদকে হিসাব করি, বেদকে যদি আমি ঐতিহাসিক প্রামাণ্য দলিল নাও মানলাম, কিন্তু তারপরেও বিভিন্ন ঐতিহাসিকদের বা বিভিন্ন রাইটারদের লেখায় আমরা সন্ন্যাসীদের কথা পেয়েছি, মেগাস্থিনিসের কথা পেয়েছি, তারপর ওনার নাম কি আরেকজন, হিউয়েন সাং, মেগাস্থিনিসের কথা, এদের ইয়েতে পেয়েছি। মানে ইন্ডিয়া এবং সন্ন্যাসীদের একটা কানেকশন ছিল। এবার এটা শুরুর জায়গা থেকে আমরা একটু শুরু করি। হ্যাঁ, তো ভারতবর্ষে সন্ন্যাসী কিন্তু চিরকালই ছিল। হ্যাঁ, সন্ন্যাসী মানে একেবারে গৃহত্যাগী হয়ে ওই বেদের সময় থেকে, চিরকালই ছিল বলাটা বোধহয় একটুখানি বাতুলতা হবে, যে ওই বেদের সময়ের পরের থেকে যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য ইত্যাদি করে সন্ন্যাস, মানে সন্ন্যাস একটা ইম্পর্টেন্ট পার্টই ছিল। রাইট। তো সেই সময় ছিল, কিন্তু এরা কখনোই অর্গানাইজ ছিল না, মানে সন্ন্যাস নিয়ে সে বনে চলে গেল, হয়তো সাধনা করছে ইত্যাদি। মেগাস্থিনিসের যেটা বললি, মেগাস্থিনিসের অনেকেই জানেন যে ভারতবর্ষের, আচ্ছা আমি এখানে বলি ভারতবর্ষের ইতিহাস বা যে কোনো দেশের ইতিহাস না তার বাইরে থেকে দেখাটা উচিত, কারণ আমরা যখন দেশের মানুষ লিখি তখন একটা আবেগ জড়িয়ে পড়ে তো তার সাথে। তো মেগাস্থিনিসের লেখায়, যেটা ইন্ডিকা উনি লিখেছিলেন, সেখানে আমরা প্রথম এই সন্ন্যাসীদের একটা রেফারেন্স পাই। কীরকম? যে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করলেন, সেখানে মল্ল রাজ্যের ওপর দিয়ে উনি যাচ্ছেন। মল্ল রাজ্য বলতে এখনকার এক্স্যাক্টলি জানি না, তবে নর্থ ওয়েস্টের দিকে কোথাও একটা হবে, হয়তো আফগানিস্তান পাকিস্তান এখন যেখানে, সেই রকম একটা জায়গা হবে। তো মল্ল রাজ্যের ওপর দিয়ে যেতে গিয়ে একটা গ্রাম, সেই গ্রামটা হচ্ছে সেই সময় ব্রাহ্মণ অধ্যুষিত গ্রাম আর কি। তো সেখানে তারা বেশ লড়াই করে আলেকজান্ডারের সৈন্যের সাথে, প্রচুর, মানে প্রায় 500 বা অনেককে মানে 500 বা 1000 বা 5000 এরকম মানুষ মারাও যায়। তো এটা ওদেরকে খুব ফ্যাসিনেট করে। আচ্ছা, এবার আলেকজান্ডারকে যদি আমরা আলাদা করে দেখি, আলেকজান্ডার কিন্তু প্লেটোর শিষ্য, দর্শন তার প্রিয় একটা বিষয়, রাইট। তো আর ওই মানে সক্রেটিসের পরে প্লেটো, সেখান থেকে উনি এসছেন, প্লেটো অ্যারিস্টটলের ওখান থেকে। তো কাজে ওনার একটা ইন্টারেস্ট ছিল। তো তিনি এমনি 10-12 জনকে ধরে নিয়ে এলেন। ধরে নিলে গ্রিকরা এদেরকে জিমনোসফিস্ট বলতো, যে এরা অদ্ভুত, এরা জামাকাপড় খুব কম পরে এবং আলাদাই থাকে সমস্ত শহরের বাইরে, এবং দর্শনশাস্ত্র বা শাস্ত্রশাস্ত্র নিয়ে চর্চা করে। এদের সাথে আলেকজান্ডারের কথাবার্তা হয় এবং আলেকজান্ডার খুব মানে বেশ ইমপ্রেসড হন, এবং সেটা ইমপ্রেসড হয় বাই দ্য ফিলোসফি অফ দেয়ার আইডিয়া, কারণ অবভিয়াসলি আর তাছাড়া তো কিছু ইমপ্রেস হওয়ার কথা না, রাইট। এবং সেই সময় উনি ওইখানে গ্রিসের একজন দার্শনিক ছিলেন ডায়োজেনিস বলে, ডায়োজেনিসের সাথে আলেকজান্ডার একটা মিল খুঁজে পান। কেননা ডায়োজেনিসও এমনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে একদম আলাদা করে থাকতেন। হ্যাঁ, ওনার মনে হতো যে কোনো কিছুরই মানে বাহ্যিক মেটেরিয়াল কোনো জিনিসের প্রয়োজন নেই, আসল বিষয়টা হচ্ছে আমি ভেতরে কোথা থেকে এসেছি, তো দার্শনিক চিন্তাভাবনা করাটাই আসল উদ্দেশ্য। তো ডায়োজেনিস থেকে আলেকজান্ডার খুব প্রভাবিত। তো ডায়োজেনিসের এক শিষ্যকে উনি বলেন, এদের সাথে তুমি কথা বলো, দেখো আমরা কিছু শিখতে পারি কিনা। তো এই একটা রেফারেন্স আমরা প্রথম একদম পাই এদের। কিন্তু এটাও আছে যে সে সময় তারা একবারই সংঘবদ্ধ ছিলেন, এরা আলাদা আলাদা থাকতেন, হয়তো একটা গোষ্ঠীর মধ্যে এত ছোট একটা আশ্রম, কিন্তু একসাথে তাদের ফিলোসফি প্র্যাকটিস বা মেডিটেশন প্র্যাকটিসগুলো হতো একসাথে, বাট সেটাও খুবই ছোট ছোট গোষ্ঠীতে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের প্রথম রেফারেন্স। তারপর যেটা বললি, এদেরকে সংঘবদ্ধ করেন কিন্তু এই আদি শঙ্করাচার্য, সেটা অনেক পরে, মানে অনেক পরে। সেটা কোন সময়? শঙ্করাচার্যের সময়টা নিয়ে তো একটুখানি বিতর্ক আছে, মানে প্রায় 400 বিসি, বিফোর ক্রাইস্টের সময় থেকে 1500 বিসি অবধি বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে বলেছেন শঙ্করাচার্যের সময়টা কোথায়। তবে যদুনাথ সরকার যেটা বলছেন যে সম্ভবত 7ম বা 8ম শতাব্দীতে শঙ্করাচার্য ছিলেন, মানে 758 এডি হচ্ছে, উনি বলছেন যে সম্ভবত এই সময়, হ্যাঁ এডি সেই সময় শঙ্করাচার্যের জন্ম হয়, এবং সাউথ ইন্ডিয়াতে কেরলের একটা গ্রামে। তো তার আগে কিন্তু সেই সময় বৌদ্ধ ধর্মের খুব প্রসার। বৌদ্ধ ধর্ম প্রথম ভারতবর্ষে সন্ন্যাসীদেরকে সংঘবদ্ধ করার ব্যাপারটা নিয়ে আসে, ওই সংঘম শরণম গচ্ছামি করে মনেস্ট্রি তৈরি হয়, সেখান থেকে একটা সন্ন্যাসীরা সংঘবদ্ধ হয়, বৌদ্ধ সন্ন্যাসীরা, হিন্দু সন্ন্যাসীরা তখনও ছিলেন না, ওটা শঙ্করাচার্যের সময় হয়। কারণ তার আগে অবধি বৌদ্ধ ধর্ম যখন শুরু হয় সময়টা হলো বিসি, মানে
এক্স্যাক্ট কবে সেটা নিয়েও বিতর্ক আছে, যাক, বাট সেটা বিসি মানে শঙ্করাচার্য অনেকটাই আগের সময়, 4th সেঞ্চুরি বিসি ফোর্থ সেঞ্চুরি বেশি বা এরকম কিছু একটা সময়। তো সেখানে যেটা বলা হয় যে সেই মুহূর্তে ব্রাহ্মণ্যবাদ খুবই আগ্রাসন তৈরি করেছিল একটা সমাজের প্রতি, এবং সেখান থেকেই এবার সেটা বুদ্ধের মনে হয়েছিল, কারণ অবজেক্টিভলি দেখার কোনো জায়গা নেই আমাদের কাছে যে ব্রাহ্মণ্যবাদ আদৌ আগ্রাসন ছিল কি ছিল না, কিন্তু সেই সময় বুদ্ধের মনে হয়েছিল যে না, একটা ডিফারেন্ট ওয়ে অফ লাইফ হওয়া উচিত, যেখানে কেউ জোর করতে পারবে না তোমাকে এটা করতে হবে, তোমাকে ওটা করতে হবে। তো তার মানে বুদ্ধের সময় থেকে ব্রাহ্মণ্যবাদ ওয়াজ দেয়ার, সন্ন্যাস ওয়াজ অবভিয়াসলি দেয়ার, বাট সঙ্গবদ্ধ করার জায়গাটা, এবং যদি বুদ্ধের পরে যখন এই সংঘ, এই মনেস্ট্রি, এই পুরো বিষয়টা যখন আলাদা আলাদা কিছু পদ্ধতি অফ লাইফ এগুলো যখন তৈরি হয়, তারপরে অনেকটা পরে এসে আমাদের আদি শঙ্করাচার্য সঙ্গবদ্ধ করার একটা প্রয়াস শুরু করে। হ্যাঁ, মানে ঠিকই, মানে বৌদ্ধ ধর্মের প্রচারের ফলে একটা ভারতবর্ষের অনেকটা অংশ কিন্তু বৌদ্ধ হয়ে গেছিল, এবং যেহেতু স্টেট প্যাট্রনেজও ছিল, যে মৌর্য বংশের অশোকের সময় পরের থেকে তারা সব বৌদ্ধ, এবং অশোক হ্যাজ প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট বৌদ্ধ ধর্মের প্রচারের ক্ষেত্রে। রাইট। তো আলাদা আলাদাভাবে ছিল। এবার এই বেদের চর্চা কিন্তু ছিল। তো এই সাউথ ইন্ডিয়া, কেরলে শঙ্করাচার্যের জন্ম, শঙ্কর নাম ছিল, আচার্য তো তখনও হয়নি। তো তাকে নাকি, এবার শঙ্করাচার্যের ইতিহাসটা অনেকটাই মিথ, কারণ হচ্ছে তার যে বায়োগ্রাফি, তার যে জীবনী লেখা হয়েছে, সেগুলো কমপক্ষে তার মারা যাবার 600 বছর পরে লেখা হয়েছে। তো কাজেই ফ্যাক্ট চেঞ্জ হয়, মিথ জোড়ে মানুষকে ভগবান বানিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়, এগুলো হয়। তার থেকে আমরা শুধু ইতিহাসটুকু যেটুকু তুলে আনা যায় সেটুকু হচ্ছে যে উনি কেরলে জন্মগ্রহণ করে 8-9 বছর বয়সে উনি বেদজ্ঞ হয়ে ওঠে, মানে বেশ বেদ ফেদ সম্বন্ধে ভালো ধারণা তৈরি হয়, এবং প্রডিজি ছিল না, চাইল্ড প্রডিজি বলা যেতে পারে ফিলোসফির দিক থেকে, দার্শনিক দিক থেকে। তো তখন তাকে বলে তোমার এখানে তো আর হচ্ছে না, তুমি যাও অন্য এখানে যাও। তো গোবিন্দবাদের আন্ডারে থাকেন, সেখান থেকে বেনারসে আসে। বেনারসে এসে এবার শঙ্করাচার্যকে তো আমরা মূলত নাগা সন্ন্যাসীদের জন্য জানি না, আমরা মূলত অদ্বৈতবাদ বেদান্তের জন্য জানি। সেই ব্রহ্মসূত্রটা উনি বেনারসে বসে, সেই সময়কার কাশী এখনকার বেনারস, সেখানে বসে ওনার সেই ফিলোসফিটা উনি তৈরি করেন। এবং তারপর বৌদ্ধদের সাথেও সে সময় একটা বিতর্ক সভা হয়, সেখানে বৌদ্ধদেরকে উনি কনভিন্স করার চেষ্টা করেন। তারপরে মন্ডন মিশ্রা বলে একজন আছেন, যার গল্পটা এখন অনেক পপুলার হয়েছে, প্রাইম মিনিস্টার বোধহয় একটা কোনো এতে রেফারেন্স দিয়েছিলেন, যে মন্ডন মিশ্রা বলে একজন ছিলেন বড় বেশ শাস্ত্রজ্ঞ মানুষ, তার কাছে শঙ্করাচার্য তখন ইয়াং, 20 বছর বয়স সম্ভবত হবে। তো উনি যান, বলেন যে আমার সাথে তর্ক করুন আমার ব্রহ্মসূত্র নিয়ে। তো মন্ডন মিশ্রা বলেন যে আমি তোমারটা মানি না, কিন্তু তুমি যদি আমাকে কনভিন্স করতে পারো তর্ক বিতর্কের মাধ্যমে, তাহলে পরে আমি তোমার শিষ্য হয়ে যাব। তখন সম্ভবত এরকমই একটা প্র্যাকটিস ছিল। হ্যাঁ, আর এই তর্ক বিষয়টা সম্পর্কে একটা জিনিস বলে দিই, অনেকেই আমরা ছোটবেলায় অনেকবার পড়েছি তর্কালঙ্কার, হ্যাঁ, তর্ক মানে তর্কে একেবারে বিরাট ব্যাপার। এই তর্কটা কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ লাইক এক্সচেঞ্জিং ফিলোসফিস, যে কে তার ফিলোসফিকে প্রতিষ্ঠা করতে পারে, যে দিস ইজ দ্য রাইট ফিলোসফি, লজিক দিয়ে র্যাশনাল দিয়ে বিতর্ক সভা যেমন হয় সেরকমই। হ্যাঁ, এবং সেটার একটা মানে কি বলবো, একটা কনক্লুশন তৈরি হতো, কেউ একজন বিজয়ী হতেন। যেমন এখনকার বিতর্ক সভাতে দুপক্ষ দুটো কথা বললো, কিন্তু কারোটাই আমরা ছেড়ে দিলাম টাইপের একটা জায়গায় চলে যায়। সেই সময় তর্কটা এরকম হতো। হ্যাঁ, মানে এবার আমি ব্রহ্মসূত্র বানিয়ে ফেলেছি, আমি ভেবে ফেলেছি, এবার আমি আসলে এটা ঠিক ভেবেছি কিনা, এটাকে মোহরটা কে দেবে? হ্যাঁ, ইউনিভার্সিটির কনসেপ্ট তো নেই একদম। তো তখন ওই তর্কের মাধ্যমে একজন বললেন যে হ্যাঁ আমাকে উনি কনভিন্স করে ফেলেছেন, তাহলে আমি রাইট। এবার আমরা এই তর্কটাতে ওই যেটা বলি কে ঠিক করবে, তাহলে জিতলো কে? অদ্ভুতভাবে উনি বলছেন মন্ডন মিশ্রা যে আমি যদি হেরে যাই তাহলে কিন্তু আমি তোমার সন্ন্যাসী নিয়ে শিষ্য হয়ে যাব। উনি গৃহস্থ ছিলেন, এবং এটা ঠিক করবে কে? তার স্ত্রী সরস্বতী দেবী, মানে মন্ডন মিশ্রার স্ত্রী। উনি ঠিক করবেন যে, এবং এটাকে চুজ করা হয় কিভাবে? দুজনেই চুজ করেন। সরস্বতী দেবী পণ্ডিত মানুষ ছিলেন আর কি, তিনি নিজেও। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা মিথ হতে পারে কিন্তু বেসিক কনসেপ্টটা ভাবলে খুব অবাক লাগে, যে সরস্বতী দেবী বলেন যে দুজনকে ফুলের মালা পরানো হয়েছে, তর্ক যখন করবে ফুলের মালা পরে তর্ক করবে, যার ফুলের মালা আগে শুকিয়ে যাবে সে হেরে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে ওটা মিথ হতে পারে,
কনসেপ্ট ইজ যে তোমার যদি তর্ক করতে করতে তুমি গরম হয়ে যাও, মাথা গরম হয়ে যায়, তাহলে তোমার তো শরীরের গরমে ফুল শুকিয়ে যাবে, তাহলে তুমি হেরে গেছো। তো যা হোক, এটা হচ্ছে এবার তর্কটা হয়, মন্ডন মিশ্রা হারেন। সে সময় শঙ্করাচার্যের 4 জন বড় বড় শিষ্য তৈরি হয়। এরা এবার গিয়ে শৃঙ্গগিরি, আবার সাউথে শৃঙ্গেরি মঠ যেটাকে বলে, সেখানে গিয়ে শঙ্করাচার্য প্রথম মঠ স্থাপন করলেন, শৃঙ্গেরি মঠ। এবং যাতে একটা ভ্যালিডেশন পাওয়া গেল অ্যাবাউট হিজ আইডিয়া অফ হিজ ফিলোসফি, শঙ্করাচার্যের ফিলোসফির একটা ভ্যালিডেশন পাওয়া গেল যে না, এত বড় একজন পণ্ডিত মানুষ যখন মেনে নিয়েছেন, আস্তে আস্তে অনেক বেশি লোক মানা শুরু করলো, এবং ফাইনালি ওরা গিয়ে একটা মঠ স্থাপন করলো। এবং এই মঠটা কী জন্য স্থাপন হলো? অবভিয়াসলি এই ফিলোসফিটাকে আরেকটু ছড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই ফিলোসফিটাকে ছড়িয়ে দেওয়া, এবং যেহেতু তখন বৌদ্ধ ধর্ম খুব বড়োভাবে আছে, তাহলে হিন্দু ধর্মটাকেও মানে হিন্দু ধর্মটাকে নামটা তো পরে এসছে, কিন্তু ওই ধর্মটাকেও বেদের ধর্ম, মানে বৈদিক ধর্ম, বৈদিক ধর্মকে আর একটু প্রচার এবং প্রসার করার জন্য একটু সংঘবদ্ধভাবে একটা তৈরি করার চেষ্টা তৈরি হলো। এবার এই শঙ্করাচার্যই প্রথম এই যে সমস্ত সন্ন্যাসীরা ছিলেন, যারা কিন্তু সে সময়তেও আলাদা করে গৃহস্থ আশ্রম ছেড়ে চলে গেছেন, তাদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করেন ওই বৌদ্ধ মনেস্ট্রির আদলে। এবং ওনার কোথাও একটা মনে হয়েছিল যে এই সংঘবদ্ধ যদি না করা হয়, তাহলে এই আনঅর্গানাইজড বৈদিক ধর্মটাকে বেশি দিন টিকিয়ে রাখা যাবে না বোধহয়, বা এই ফিলোসফিটাকে যদি প্রপারলি প্রচার করতে হয়, তাহলে একটা অর্গানাইজেশন দরকার, যেটাতে থ্রু দ্যাট অর্গানাইজেশন যাতে ঠিকঠাক করে সমস্ত মানুষের মধ্যে এই বিষয়টা প্রচারিত হয়, মানে অদ্বৈত বেদান্ত, ব্রহ্মসূত্র, হোয়াট এভার দ্যাট ইজ। সব ধর্মেই তো আছে, যেমন আমরা দেখি বৌদ্ধ ধর্মে তো আছেই, শুরু থেকেই সংঘ আছে। তারপরে খ্রিস্টান ধর্মে একটা কার্ডিনাল বিশপের সিস্টেম আছে, কার্ডিনাল কলেজ দিয়ে পুরো পোপের থেকে এখন একদম একটা চার্চের ফাদার অবধি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ আছে। ইসলাম ধর্মেও তাই, একটা সময় অবধি খুবই অর্গানাইজ ছিল যখন খলিফা ছিল, এখন হয়তো অতটা অর্গানাইজ না থাকলেও একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, তো হিন্দু ধর্মে ছিল না, বৈদিক ধর্মে ছিল না, সেটা শঙ্করাচার্য সেটাকে নিয়ে আসেন। তো এবং খুব আমরা জানি না, এই ইতিহাসটা জানি না যে কিভাবে সংঘবদ্ধ হয়েছিল। এটা খুব ইন্টারেস্টিং। এখান থেকে নাগা সন্ন্যাসীদের আমরা ঢুকতে পারি যে কিভাবে এবার 10 রকম নাগা সন্ন্যাসী ছিল, 10 রকম সন্ন্যাসী ছিল, মানে এক একজন এক একটা বিষয় মানে একটা ফিলোসফির সন্ন্যাসী। তো এদেরকে মানে যত সন্ন্যাসী ছিলেন ভারতবর্ষে, তাদেরকে শঙ্করাচার্য 10 ভাগে ভাগ করলেন। কি কি 10 ভাগ? নাম হলো তাদের গিরি, পুরী, পর্বত, সাগর, বন, অরণ্য, ভারতী, তীর্থ, আশ্রম, সরস্বতী। বন অরণ্য দুটো ভাগই ছিল না? হ্যাঁ, বন অরণ্য দুটো ভাগই ছিল। এই হচ্ছে 10টা নাম। যে কোনো সন্ন্যাসী এখন অবধি এই 10টা নামের যে কোনো একটা নাম নিয়ে সে সন্ন্যাসী হয়, 10টা পথ আর কি। সেই জন্য এটাকে 10 নামই নাগা সন্ন্যাসী বলে। যে কারণে এখানে লেখাই আছে যে হিস্ট্রি অফ 10 নামই নাগা সন্ন্যাসী। হ্যাঁ, প্রথম উনি কী করলেন? 10টা ভাগে ভাগ করলেন। এবার বললেন এবার এই 10টা ভাগকে আমাদের একটু ক্যাটেগরাইজ মানে স্ট্রাকচার করতে হবে। কীরকম? যে 4টে মঠকে উনি বললেন যে ভারতবর্ষের নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট, চারদিকে 4টে আমাদের মেইন সেন্টার হবে। ইস্টে বদ্রীনাথের ওখানে তৈরি হলো যোশী মঠ। সাউথে ওনার নিজের যে আশ্রমটা তৈরি করেছিলেন শৃঙ্গেরি মঠ। পূর্ব দিকে জগন্নাথপুরীর এখানে হচ্ছে গোবর্ধন মঠ। আর পশ্চিমে হচ্ছে সারদা মঠ দ্বারকাতে। এই যে 4 ধাম, এটাই কিন্তু মূল 4টে মঠ আর কি বৈদিক ধর্মের। তারপর উনি এই 10টা যে ভাগ, এই 10টা ভাগকে স্ট্রাকচার করলেন কীরকম? যে পুরী, ভারতী আর সরস্বতী এরা সাউথে থাকবে, মানে শৃঙ্গেরি মঠে থাকবে। তারপরে গিরি, পর্বত, সাগর এরা ওখানে থাকবে উপরে, মানে কি বলে যোশী মঠে থাকবে। হ্যাঁ, বন অরণ্য এরা পূর্ব দিকে গোবর্ধন মঠে, আর বাকি তীর্থ আশ্রম থাকলো এরা ওখানে। এভাবে ভাগ হলো। 4টে বেদকে 4টা ভাগ করে দিলেন, মানে 4টে মঠের জন্য 4টে বেদকে অ্যাসাইন করে দেওয়া। এই বেদটার দেখভাল করার দায়িত্ব তোমার। ঋগ্বেদ শৃঙ্গেরি মঠে, ঋগ্বেদ গোবর্ধন মঠে, সামবেদ দ্বারকা মঠে, যজুর্বেদ শৃঙ্গেরি মঠে, আর অথর্ববেদ যোশী মঠে। এরকম করা হলো। আরেকটা মজা হলো এখানে, সেটা হচ্ছে এবার বোঝা কী করে যাবে কে কোথাকার। লেখা তো সেভাবে আমাদের কোনোদিনই ইন্ডিয়াতে লেখার কোনো প্রচার নেই।
তো বলে যে যেই মঠে থাকবে তার সেই নামটা হবে, ইন্টার্নের নাম হবে। তুই সন্ন্যাসী নিবি, এবার তুই চলে গেলি যোশী মঠে। যোশী মঠে সন্ন্যাস নিতে গেলে কিন্তু যা খুশি নাম হবে না। যোশী মঠে সন্ন্যাস নিলে প্রথমে তো তোর নামটা চেঞ্জ করতে হবে, অরুণাভ নাম থাকবে না। না, সে তো যে কোনো সন্ন্যাসে তো প্রথম কাজ হলো নিজের শ্রাদ্ধ, তারপরে সেই অন্য দুনাটা নাম নেওয়া। নাম নেওয়া। তো তোর একটা পছন্দ হলো না, বল একটা নাম। নাম প্রথম কোরক। কোরক নাম হলো তোমার, তো তোমাকে তখন বলা হবে কোরক আনন্দ। কারণ তুমি যোশী মঠে আছো, যোশী মঠে ইন্টার্নদের নামের সাথে আনন্দ যুক্ত হয়। কিন্তু তুই যদি সাউথে চলে যাস, তোর নাম ধর কোরকই আছে, তখন তোর নাম হবে হচ্ছে কোরক চৈতন্য। তুই যদি গোবর্ধন মঠে যাস, তুই ইন্টার্ন হলি গোবর্ধন মঠে। গোবর্ধন মঠে গেলে পরে তোর নাম হবে হচ্ছে কোরক প্রকাশ। আর ওয়েস্টে যদি যা দ্বারকাতে, তাহলে তোমার নাম হবে কোরক স্বরূপ। তারপর তুমি যখন অ্যাকচুয়ালি জ্ঞানী টানি হয়ে উঠবে, তখন তার সাথে হয়তো নাম যুক্ত হলো। তুই তো নর্থে গেছিস, কোরক আনন্দ গিরি, রাম নাম। মানে গিরি টাইটেলটা পেতে গেলে ইউ নিড টু হ্যাভ দ্যাট, মানে তোমার ওই জ্ঞানটা হতে হবে। হ্যাঁ, ইন্টার্নদের নামের সাথে ওসব হবে না। এই আমাদের প্রথম সন্ন্যাসীরা বৈদিক ধর্মের, ভারতবর্ষের বৈদিক ধর্মের সন্ন্যাসীরা এই প্রথম অর্গানাইজড হলো। এবং ওই যেটা বললি কিভাবে সন্ন্যাসী হয়, প্রথমে তাদেরকে বাড়ি ছাড়তে হয়, তারপরে তাদেরকে একটা মানে কেশ টেশে সব ছাড়তে হয়, তারপরে শ্রাদ্ধ করতে হয় পূর্বপুরুষদের এবং তারপর নিজেরও। তারপরে চুল করে একটা শিখা রাখতে হয়। তারপর যেটা হচ্ছে কৃচ্ছন করতে হয়, অর্থাৎ জামা কাপড়ও ছেড়ে দেবো আমি, ওটাও আমার আর ওটার প্রতিও কোনো মোহমায়া থাকলো না। এই আমি নাগা সন্ন্যাসী হলাম। এইভাবে নাগা সন্ন্যাসীদের শুরু হয়ে যায়। তারপর তাদের নিয়ম আছে, তারা 7টা বেশি বাড়িতে তারা ভিক্ষা করতে পারবে না, শহরের তারা বাইরে থাকবে, মানে যেখানে গৃহস্থরা থাকে সেখানে তারা থাকবে না, তারা থাকবে বাইরে, এবং তাদের ভিক্ষা করে খেতে হবে, জমিতে থাকতে হবে, জামা কাপড় সেরকম পরা যাবে না, খুব দরকার হলে পরে ওই একটা নেংটির মতন একটা পরে, যাতে লজ্জা নিবারণটুকু করা যায় যদি তারা ভিক্ষা করতে যায় শহরে, মানে ইয়েতে গ্রামে বা শহরে। এই হচ্ছে নাগা সন্ন্যাসীদের বেসিকটা আর কি। এবার এই বেসিকটা তো মানে অবভিয়াসলি বোঝা গেল যে বৈদিক ধর্মের মানে আমি অনেকের সঙ্গে কথা বলি, যেহেতু আমার একটা মানে কি বলবো, সেই অর্থে ধর্ম বা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে একটা পড়াশোনা করেছিলাম একটা সময়, তাতে বিভিন্ন অন্যান্য ধর্মের স্কলারদের সঙ্গে কথা হয়েছে বিভিন্ন সময়, এবং তাতে একটা জিনিস বারবার উঠে আসে যে এই বৈদিক ধর্মের এত শাখা কেন, মানে এত রকম আইডিয়াস কেন, এত রকম কেন। তো আমার সবসময় একটা জিনিস মনে হয় যে নদী যত পুরনো হয় তত শাখা নদী বাড়ে, আর নতুন নদীর শাখা নদী কম। তো সেই অর্থে যদি বৈদিক ধর্মের কথা বলা হয়, আমি হিন্দু ধর্ম শব্দটা ইউজ করছি না, বৈদিক ধর্মের বা সনাতন ধর্মের যদি আসল কথাটা বলা হয়, তাহলে সেটা বহুবার বহু রকমভাবে পরিবর্তিত হতে 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 এসছে। কিন্তু সন্ন্যাসটা বাস চিরকালদের, সবসময় চিরকাল সন্ন্যাস বিষয়টা ছিল। কারণ বৈদিক সিস্টেমের যে 4টে বর্ণাশ্রম যেটাকে বলে, তাতে অবভিয়াসলি শেষ পার্টটা হলো সন্ন্যাস, মানে তুমি গৃহস্থ জীবন কাটিয়ে নিয়ে তারপরে সন্ন্যাসে যেতে হবে। এই সন্ন্যাসীদের প্রথমবার অর্গানাইজড করার কাজটা করলেন শঙ্করাচার্য, এবং তাতে কিভাবে কি হলো, কিভাবে কোন কোন জায়গায় কিভাবে পুরো বিষয়টাকে কি করে অর্গানাইজ করা হলো, এইটুকু অবধি আমরা আসলাম। এরা মূলত এদেরকে দেখা যেত কিন্তু কুম্ভে, নইলে পরে তো আশ্রমে থাকতেন। আর আশ্রমে থাকতেন বা হিমালয় কোথাও সাধনা করতেন, ভিক্ষা টিক্ষা করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতেন। এবার এদেরকে বেশিরভাগ দেখা যেত কুম্ভ মেলার সময়। আরেকটা জিনিস বলে দিই, এদের উদ্দেশ্যটা কি ছিল? এদের উদ্দেশ্যটা ছিল আলটিমেটলি মানে কি করা, মানে শাস্ত্র চর্চা এবং ফাইনালি বোধহয় এনলাইটমেন্ট। আলটিমেটলি তো তাই উদ্দেশ্য হয়, তো তাই উদ্দেশ্য ছিল শাস্ত্র চর্চা। কিন্তু এইখানেই হচ্ছে আর একটুখানি জুড়ে দিচ্ছি, শাস্ত্র চর্চা তো বটেই, একটা সময়ের পরে দেখা গেল যে, এবং এটা শঙ্করাচার্যের সময় অনেক পরের কথা বলছি, সে সময় দেখা গেল যে সবাই যারা সন্ন্যাস নিচ্ছে তারা শাস্ত্র চর্চার জন্য সেই ইন্টেলেক্ট নেই। কারণ শাস্ত্র চর্চা বলতে তো শুধুমাত্র ভগবানের তপস্যা করা নয়, না একেবারেই নয়, তার মানে দর্শন চর্চা হবে, দর্শন চর্চা এবং মানে খুবই ডিপ ফিলোসফির চর্চা। তো এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে এই যে বৌদ্ধ ধর্ম আসছে, তারপরে একটা ভারতবর্ষে মুসলিম আক্রমণ শুরু হলো,
যারা হচ্ছে খুব শক্তিশালী এবং যারা ধর্মের নামে হয়তো মানে কনভার্ট করছে বা অত্যাচার করছে, মন্দির ভাঙার একটা সম্ভাবনা তৈরি হলো। তো এইখানে দাঁড়িয়ে মনে হলো যে আমাদের একটুখানি প্রোটেকশনেরও প্রয়োজন। তখন নাগা সন্ন্যাসীরা দুটো ভাগে ভাগ করলো ওরা, যে একটা হচ্ছে শাস্ত্রধারী, যারা হচ্ছে শাস্ত্রচর্চাটাই করবে, পূজা অর্চনা শাস্ত্রচর্চা এরাই করবে। আরেকটা হচ্ছে অস্ত্রধারী, এরা হচ্ছে এই প্রোটেকশনের কাজটা করবে, অর্থাৎ তারা লাঠি খেলা, তরোয়াল খেলা, তীর ধনুক চালানো, এগুলো শিখে টিকে তারা অস্ত্রধারী হবে এবং তারা প্রোটেকশন দেবে। এই করে করে একটা যে গ্রুপ নাইটস তো ছিলই, আমাদের খ্রিস্টানদের মধ্যে তো নাইটস ছিল না, নাইটস তো ছিল। এখানেও এরকমই একটা জিনিস তৈরি হলো যে এরা শস্ত্রধারী হবে, অস্ত্রধারী হবে, এবং এদের কাজটা বেসিক্যালি হবে প্রোটেকশন ফ্রম এনিথিং, মানে সেটা যে স্পেসিফিক কোনো জিনিস না, বাট সমস্ত রকম কি বলবো থ্রেটস থেকে আটকানোর কাজ হলো এদের। রাইট, সেটা আশ্রমকেও আটকানো হতে পারে, সেটা সাধুদের যখন তারা ট্রাভেল করছে তাদের প্রোটেকশন দেওয়ার ব্যাপারও হতে পারে, আবার কোথাও একটা মন্দির ধ্বংস হচ্ছে বা হিন্দু ধর্মের লোকজন মানে বৈদিক ধর্মের লোকজনের উপর আক্রমণ হচ্ছে, সেটাকে বাঁচানোও হতে পারে। আরেকটা জিনিস হলো যে এই যে মঠগুলো তৈরি হচ্ছে, এরা তো ওয়েলদি হয়ে উঠছে আস্তে আস্তে, এদের এখানেও তো টাকা তৈরি হচ্ছে, মানে টাকা আসছে বিভিন্ন জায়গা থেকে, ডোনেশন ইত্যাদি, রাজারা দিচ্ছে, প্যাট্রোনাইজ হচ্ছে। এই যে ওয়েলথটা, এটাকেও তো কোনো সময় দস্যুরা হয়তো আক্রমণ করে সব নিয়ে চলে গেল, এটাও তো প্রোটেকশনের জন্য দরকার পড়বে, এটা প্রোটেকশনের প্রয়োজন পড়লো। ঠগি তখন খুব বেড়ে গেছে, একদম ঠগিদের এবার এই তো সাধুরা তো ঘুরছে, সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, এটা তো এক জায়গায় অনেকেই থাকছে না, তখন তাদের প্রোটেকশন। এই করে করে আরেকটা মজার হচ্ছে যে এই কুম্ভ মেলার সময় কারা স্নান করবে আগে, এটা নিয়ে একটা লড়াই হওয়া শুরু হলো। মানে এই যে এই নাগা সন্ন্যাসীরা, এদের রিক্রুটমেন্টটা হয় আখড়ার মাধ্যমে। তো অনেক রকম আখড়া, কেউ কেউ নাম শুনেছে, নিরঞ্জনী আখড়া, অটল আখড়া, হ্যাঁ, নির্বাণী আখড়া, জুনা আখড়া, এরকম বহু আখড়া আছে, প্রায় 52টার মতো আখড়া আছে। এই কে আগে স্নান করবে কুম্ভ মেলার সময়, এটা নিয়ে ঝামেলা, লড়াই আর কি। মানে কারণ কি, কারণ কুম্ভ মেলাতে যে গ্যাদারিংটা হতো তার যে পুরো ট্যাক্সটা সেই সময়কার, এই ট্যাক্সটাই নাগা সন্ন্যাসীদের কাছেই আসতো। ওকে, তো দ্যাটস আ হিউজ ওয়েলথ, দ্যাটস আ হিউজ মানি। এবং যে আগে স্নান করবে তার মানে সে তত বড়, তাহলে পরে তার কাছে ট্যাক্স বেশি আসবে। এটা একটা অর্থনৈতিক কারণ। আচ্ছা, হ্যাঁ, ধার্মিক কারণও কিছু থাকতে পারে, যে আচ্ছা পরে স্নান করা মানে আমি একটু পেছনে পড়ে গেলাম। তো এই নিয়ে লড়াই, সেটা কিন্তু ব্রিটিশ আমল অবধি, ব্রিটিশদের জার্নালেও লেখা আছে, বহু ব্রিটিশ অফিসারদের জার্নালেও লেখা আছে যে কে আগে স্নান করবে এটা নিয়ে মানে মারা যাচ্ছে, তরবাল দিয়ে কেটে ফেলছে একটা আখড়ার লোক আরেকটা আখড়ার সন্ন্যাসীদেরকে। এবং ব্রিটিশ অফিসাররা পরে একটা ওদের সাথে কথাবার্তা বলে একটা অর্গানাইজ করেছিলেন যে আচ্ছা এবার থেকে পরের প্রতি বছর যখন এরকম একটা নিয়মে প্রথমে নিরঞ্জনী, তারপরে নির্বাণী, তারপরে অটল, এইভাবেই স্নানটা হবে। এখন অনেক অর্গানাইজ, এখন ওই লড়াইটা হয় না, কিন্তু বহুদিন যাবৎ হতো। আকবরের সময় হয়েছে, আকবর লিখেছেন তার আকবরনামাতে আছে যে কুম্ভ মেলায় স্নান করার সময় হতো। তো এই অস্ত্রধারী তৈরি হলো, যেটার সিগনিফিকেন্সটা আমরা পরে বুঝবো। আর যেই যে টাকা পয়সা তৈরি হচ্ছে, যেটা তুই বললি, এবং এই কুম্ভ মেলা, সেটারও একটা সিগনিফিকেন্স, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে ব্যাংকিং ব্যবসা এরা শুরু করেছিল। আরেকটা হলো যে এবার সবাই কিন্তু একদম আশ্রম নিবাসী সন্ন্যাসী নয়, প্রচুর গার্হস্থ্য সন্ন্যাসী তৈরি হলো। অর্থাৎ তারা ওই পন্থাটা বিশ্বাস করে, তারা একটা সাত্ত্বিক জীবনযাপন করে, কিন্তু তারা সংসারে থেকেই করে। এদেরকে গোসাই বলা হতো, মানে গোস্বামী আর কি। বাংলায় গোস্বামী, সাউথে গোসাভি, অন্য জায়গায় নর্থ ইন্ডিয়াতে গোসাই, এরকম বলা হতো। গোসাইরাও ছিল। তো এরকম অনেকগুলো ভাগ তৈরি হয়ে গেল, একটা স্ট্রাকচার বা একটা হায়ারার্কি তৈরি হলো এই আমাদের সন্ন্যাসীদের মধ্যে। এবং সেখানে তারা গৃহস্থ জীবনযাপনই করবে, অথচ তাদের এই পন্থায় বিশ্বাসী, শুধু পন্থায় না, আমার মনে হয় তারা কোনো না কোনোভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশনও করতো যখন অন্যান্য জিনিসপত্রগুলো ঘটতো। মানে ধর গৃহস্থদের মধ্যেও তো, মানে বা গৃহস্থ বলবো না, আমি বলবো সংসারের যারা সন্ন্যাসী নয় তাদের মধ্যেও তো এই ফিলোসফিটা প্রচার করতে হবে। তারা দীক্ষা টিক্ষাও দিত। হ্যাঁ, তারা শুধু মহন্ত হতে পারবে না, ওই আশ্রমের মহন্তটা গোসাইরা কখনো হতে পারে না, ওটা একদম আশ্রমবাসী যারা তাদের থেকেই হয়। জেনারেলি এখনো অনেক আশ্রমেরই এরকমই একটা আইডিয়া নিয়ে চলছে, সেম আইডিয়া নিয়ে। হ্যাঁ, এটা চলছে।
এবার দ্বিতীয় একটা যেটা চেঞ্জ হলো এদের মধ্যে, এই যে অস্ত্র টস্ত্র খেলা শুরু হলো, এই অস্ত্রটা কখন শুরু হয়েছে এটা নিয়ে খুব আমরা ক্লিয়ার নই, যে কখন ওরা সত্যিকারেরই অস্ত্র চালনা খুব ভালো শিখে গেল। এখন কুম্ভমেলায় লড়াই টড়াই হচ্ছে, আকবরের সময় দেখা যায় যে ফকিররাও এসেছে তখন, ফকিরদের সাথে মাঝে মাঝে এদের ঝামেলা হচ্ছে, কারণ ফকিররাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মোটামুটি কাজকর্মের ধরনটা যেখানে যাচ্ছে কিন্তু ভিক্ষা করছে। ভিক্ষা মানে শুধু কিন্তু ভিক্ষা এক মুষ্টি চাল নয়, তখন কিন্তু ভিক্ষা মানে একটু টাকা পয়সা, সোনাদানা দাও ইত্যাদি এসবও চলছে, প্লাস একটা ধর্মের ব্যাপার তো আছে। এদের মধ্যে লড়াই হচ্ছে, ফকিররা যেহেতু একটু তুরস্ক থেকে ওদিক থেকে এসছে, তাদের মধ্যে একটু দৈহিক বল বেশি। আকবর দেখেছিলেন ফকিরদের হাতে এই সন্ন্যাসীদের কাছে অত্যাচারিত হতে, এবং তিনি বীরবলকে পাঠিয়েছিলেন নাগা সন্ন্যাসীদের সাথে কথা বলতে, যে তোমরাও কিন্তু একটু অস্ত্রচালনা শেখো। হ্যাঁ, তো ওই যখন থেকে ইসলামিক ইনভেশন শুরু হয় তখন থেকে এরা অস্ত্রচালনা শেখে, কিন্তু মূলত আকবরের সময় থেকে এরা সত্যিকারের খুব অস্ত্রচালনার ব্যাপারটাতে আরও পারদর্শী হয়ে ওঠে, গেরিলা ওয়ারফেয়ারে খুব পারদর্শী হয়ে ওঠে, ট্রেনিং ফেনিং হতে থাকে সমস্ত। তারপরে আমি জানি না কেন এরা সৈনিক বা কেন এরা অতটা অস্ত্র শিক্ষা করেছিলেন সেটা কিন্তু খুব ক্লিয়ার নয় বোধহয়, যে অবভিয়াসলি প্রোটেকশন ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, কিন্তু তারা যে পরবর্তীতে মানে যুদ্ধে পার্টিসিপেট করবে এটা বোধহয় খুব একটা ক্লিয়ার নয় যে এরকম কেন হয়েছে বা কী হয়েছে। হ্যাঁ, এবার এখানে এসে আমরা একটু বিতর্কিত জায়গায় ঢুকে পড়ছি, কারণ আজকাল যে অবস্থা তাতে যদুনাথ সরকার, যাকে মোটামুটিভাবে হিন্দুত্ববাদী ইতিহাসকারী বলা হয়, তিনিও যেটা বর্ণনা করেছেন সেটা বললে পরেও আজকে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তাও বলবো। আমার তো নিজের ঘাড়ে না, আমি যদুনাথ সরকারের ঘাড়ে বন্দুক রেখে চালিয়ে দিচ্ছি। তো তার একটা কারণ হচ্ছে কিন্তু ইকোনমিক্স, তার একটা কারণ অর্থনীতি। এবার এই যে এদের সুবিধেটা কি, যে এরা কোনোভাবে এদেরকে হুমকি দেওয়া যায় না, থ্রেট দেওয়া যায় না, কারণ এরা একটা গোষ্ঠী হয়ে থাকে, গোষ্ঠী হয়ে সারা ভারত ঘুরতে পারে, কেউ এদের আটকায় না। এদের নেটওয়ার্কটা খুব স্ট্রং, এবং এতদিনের নেটওয়ার্কটা আরো বড় হয়ে যাচ্ছে, লোকবল আছে। এবার তাদের মধ্যে কিছুটা অস্ত্র শিক্ষাও আছে, সমৃদ্ধি আছে, কারণ ওই ডোনেশন যারা তারা নিয়েছে, বা ঘুরতে ঘুরতে যেই অর্থ জমিদারদের থেকে, জাগিরদারদের থেকে অনেকে হয়তো ভালোবেসেই দিতেন, সেই নিয়ে এদের মধ্যে একটা অর্থ তৈরি হয়েছে। ফলে এরা শুরু করলেন ব্যবসা করা, বিশেষত গোসাইরা। যারা আশ্রমে আছে তারা কম, তারা মূলত হচ্ছে সৈন্য হচ্ছে, কিন্তু গোসাই যারা তাদের সাথে তারা শুরু করলেন ব্যবসাটা কি মহাজনী ব্যবসা, টাকা সুদ ধার দেওয়ার ব্যবসা। কারণ তাদের কাছে ওই অ্যাকুমুলেটেড ফান্ডটা রেডি আছে বলে তারা ভেবেছে যে এটাকেও খাটিয়ে নিয়ে একটু খাটিয়ে যদি সুদে আরও একটু বেড়ে যায়। হ্যাঁ, নর্থ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়ার এলাকায় এই নাগা সন্ন্যাসীরাই কিন্তু ব্যাংকিং বিষয়টা, ব্যাংকিং বলতে তখন মূলত মানি লেন্ডিং, হ্যাঁ, যে টাকা ধার দেওয়ার বিষয়টা, এই টাকা ধার দেওয়ার ব্যবসাটা মূলত গোসাইরাই চালাতেন। ঝাঁসি, মধ্যপ্রদেশের যে এলাকাগুলো, গুজরাটের এলাকা, মহারাষ্ট্র অবধি, বালাজি বাজিরাও, মানে অনেক দিন অবধি চলেছে। পেশোয়া যে ছিলেন বালাজি বাজিরাও, যাকে নিয়ে বাজিরাও মাস্তানি, উনি প্রায় 2.25 লক্ষ টাকা ধার করেছিলেন নাগাদের। সেই সময়কার 2.25 লক্ষ টাকা মানে হিউজ মানি। এবং এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই। হায়দ্রাবাদের নিজাম 1 কোটি টাকা ধার করেছিলেন। 1 কোটি টাকা তখনকার দিনে কল্পনা করতে পারেন এদের থেকে। তো এদের একটা ব্যাংকিংয়ের পুরো নেটওয়ার্ক, ফলে আরও অস্ত্রের প্রয়োজন, তো প্রোটেকশন দরকার। তুই টাকা নিয়ে নিলি নাগাদের থেকে, তখন টাকাতে দিচ্ছিস না, তখন তো গিয়ে তোকে বলতে হবে যে দাও। অর্গানাইজ রেগুলেশন তো নেই। এত টাকা চারিদিকে দেওয়া মানে যে কোনো পয়েন্টেই আজকে ব্যাংকের জন্য একটা রিকভারি ডিপার্টমেন্ট আছে, তো এদেরও ডিপার্টমেন্ট থাকতে হবে না। হ্যাঁ, প্লাস এরা ব্যবসায় খুব ভালো করতে শুরু করলেন। যেমন এই যে বেনারসি সিল্ক ইন্ডাস্ট্রিটা তৈরিই হয় না যদি নাগারা না থাকতেন। কেন? বেনারসে কিন্তু সিল্কের প্রোডাকশন হয় না, বেনারসে শুধু কারিগরিটা হয়। সিল্কটা আসতো মুর্শিদাবাদ থেকে, এবং মুর্শিদাবাদ সেই সময় এশিয়ার একটা খুব বড় ট্রেডিং পোর্ট ছিল। বোধহয় এশিয়ার 2 বা 3টে বড় বড় বাণিজ্যিক স্থলের মধ্যে মুর্শিদাবাদ একটা। মুর্শিদাবাদের সাথে চীনের একটা সিল্কের দারুণ ব্যবসা হতো, এবং সেই ব্যবসাটা মানে ডমিনেট করতেন নাগারা। এরা মুর্শিদাবাদ থেকে সিল্ক নিতেন,
নিয়ে গিয়ে বেনারসে দিতেন। দুটোই, মুর্শিদাবাদ যেহেতু বাংলায় এদের একটা জায়গা ছিল, প্লাস বেনারস অবভিয়াসলি ওটা একটা হিন্দু রাজার আন্ডারে একটা হিন্দু তীর্থক্ষেত্র টাইপের। এবং সবচেয়ে সুবিধা হলো যেহেতু নদীপথটা খুব ক্লিয়ার, নদীপথ বেনারসের ছিল, পাশে, মুর্শিদাবাদের পাশে। তো মুর্শিদাবাদ এই সিল্কের ব্যবসাটা এরা করতেন, আরও অন্যান্য বিভিন্ন রকম ব্যবসা করে বেশ ফুলে ফেপে উঠেছে। ব্যবসা করতে গেলেও একটা লোক বলের প্রয়োজন, তখন তো এখনকার মতো সেনা টেনা এত অর্গানাইজড নয়, তো ব্যবসায় যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সৈন্য ছিল তেমনি এদের কাছেও সৈন্য ছিল। প্লাস এরা অনেক জায়গায় ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করেছেন, যেমন মারাঠাদের এখানে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করেছেন, যোধপুরের মহারাজার আন্ডারে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করেছেন। মানে যুদ্ধে ভাড়াটে নাগা সন্ন্যাসীদের একটা ট্রুপ ভাড়া হিসাবে আসে, মার্সেনারি যেটাকে বলে, যে যেইভাবে তোর যে কোনো আমাদের মানে কি বলবো এপিকের যুদ্ধ, মহাভারতের যুদ্ধে যেরকম কৃষ্ণের থেকে সেনা ধার নেওয়া হয়েছিল, এরকম বিভিন্ন ব্যাপার আর কি। হ্যাঁ, এরা টাকার বিনিময় করতেন, টাকার বিনিময়ে ওটা করতো। তো সেখান থেকে এই ধরা যখন অরঙ্গজেবের সময় আবার ধর্মের যুদ্ধও করতো কখনো কখনো, যেমন অরঙ্গজেবের সময় 1664 খ্রিস্টাব্দে এখন যেই জিনিসটা নিয়ে, যেই বেনারসের যেই মন্দিরটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে, জ্ঞানবাপী মস্ক বা জ্ঞানবাপী মন্দির, সেই জ্ঞানবাপী মন্দির যখন ভাঙার ব্যবস্থা শুরু হয় অরঙ্গজেবের আন্ডারে, তখন এই নাগারাই গিয়ে লড়াই করেছিলেন টু প্রোটেক্ট দ্য মন্দির। তো মন্দিরটাকে তারাই কিন্তু অনেকটা বাঁচিয়ে দিয়েছিলেন বলে বলা হয়। হ্যাঁ, যোধপুরে যখন বালুচিস্তান এবং আফগানিস্তান থেকে আক্রমণ হয়েছিল, তখন তাদের সাথে নাগারাই যুদ্ধ করেন ভাড়াটে সৈন্য হিসেবে, কিন্তু হারিয়ে দেয় ওদেরকে। হারানোর পরে কোরআনে হাত রেখে শপথ করায় বালুচিস্তানের লোকদের থেকে যে আমরা আর কোনোদিনও ইন্ডিয়াতে আক্রমণ করব না। তো এসব করে টাকা পয়সা, এবং তারা মানে বোঝা যাচ্ছে তাদের কি বলবো পাওয়ার এবং ওয়ার স্ট্র্যাটেজি ওয়াজ গুড, রাইট। এবং এই যে তারা বিভিন্ন রাজার আন্ডারে কাজ করতেন, তার জন্য তাদেরকে জাগির দেওয়া হতো। জাগির মানে জায়গা। যেমন এই যখন অরঙ্গজেব মারা যান, তখন ঝাঁসির এখানে, যখন মারাঠারা তখন ঝাঁসির ওখানের মালিক আর কি, তখন প্রায় 114টা গ্রাম নাগাদের অধীনে ছিল, তারা জাগিরদার। এত তাদের প্রতিপত্তি যে তাদেরকে তখন থেকে মারাঠারা বলে তোমাদের চলে যাও, মানে জবরদস্তি করে তাদেরকে ওখান থেকে ভাগিয়ে দেয়। মানে প্রতিপত্তিটা অ্যাকচুয়ালি একটা পয়েন্টে গিয়ে কিছু কিছু মানুষের জন্য একটু তারা থ্রেটের মতো মনে হচ্ছে, মানে একটু বেশি হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গা তৈরি হয়েছিল। রাইট। তো নাগাদের এরকম একটা ব্যাংকিং ব্যবসা করে তারপর আমরা 2জন বা 3জন নাগার গল্প পাই, যেখানে তারা কিন্তু যুদ্ধ এবং দেশ শাসনে তারা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিলেন। এবার যুদ্ধে এবং যুদ্ধ বিষয়টা তো বেসিক্যালি রাজাদের ব্যাপার, আমাদের সৈন্য সামন্তের ব্যাপার, এবং কি করে যুদ্ধে কীভাবে নাগা সন্ন্যাসীরা কোথায় কখন এলো, এই বিষয় নিয়ে একটু এবার কথা বলি। যুদ্ধের ব্যাপারে এই ছোটোখাটো যেগুলো বললাম সেগুলো তো এরা করছিলই, কিন্তু বড়োভাবে এরা দেশের মানে ভারতবর্ষের যুদ্ধ বিগ্রহে সেনা হিসেবে নাগা সন্ন্যাসীদের ভূমিকাটা আমরা মোটামুটি অরঙ্গজেবের মারা যাবার পরের সময়টার থেকে একটা তথ্যনিষ্ঠ পাওয়া যায় আর কি। তার আগে এরা করেছেন কিনা সেইভাবে বড় নিশ্চয়ই করেনি, নইলে পরে থাকতো। যখন অরঙ্গজেব মারা যান তখন একটা কিন্তু ভারতবর্ষে খুব টালমাটাল অবস্থা, অরাজকতা শুরু হয়, কারণ হচ্ছে ওরকম একটা সেন্ট্রাল পাওয়ার কেউ নেই। এবার বিভিন্ন জায়গার এই ধর আমাদের বাংলার সিরাজউদ্দৌলা বা তার বাবা এরা আলিবর্দী খাঁ, হ্যাঁ, এরা নিজেদেরকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে ফেলছে। লখনৌর এরা নিজেদেরকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে ফেলছে। দিল্লি থেকে যে চালানো হবে এই ব্যাপারটা ভেঙে যেতে থাকে। সেই সময় বেশ কিছু যুদ্ধ হয়ে লখনৌর তখন বলা হতো, যে রাজ্যের সফদরজং ইনি এবং আর তার সাথে কিছু আফগানদের একটু ঝামেলা হয় করে এরা মোটামুটি রাজার সাথে খুব কাছের হয়ে ওঠে, ওয়াজির আর কি, ওয়াজির হয়ে ওঠেন অধের সফদরজং। তার সাথে ওই ইরানিদের একটা ঝামেলা, এই ঝামেলা করে ইন্তেজাম বলে একজন ছিলেন, তার সাথে সফদরজংয়ের বেশ ভালো ঝামেলা তৈরি হলো যে কে ওয়াজির হবে, এবার রাজা নয় ওয়াজির কে হবে। তখন বেশ কিছু হিন্দুরা, যেমন বেনারসের রাজা, প্রতাপগড়ের, আজমগড়ের রাজা, এরা সমস্ত এই ইন্তেজামের সাথে যুক্ত হয়ে
লড়াই শুরু করেন অধের রাজ্যের ওপরে, অধের কাছাকাছি রাজ্যের সাথে। এই করতে করতে এরা তখনকার এলাহাবাদ, এখন যেটাকে প্রয়াগ বলি, এই অবধি পৌঁছে যায়। প্রয়াগ অবধি পৌঁছে প্রয়াগকে ক্যাপচার করে ফেলে, এলাহাবাদ ক্যাপচার করে ফেলে ইন্তজামের লোক। সফদরজং তখন বাইরে, উনি তখন এসে যে এটাকে সামাল দেবেন তার জন্য সময় লাগবে আরও 2-3 মাস। কিন্তু অত্যাচার শুরু হয়ে গেছে এলাহাবাদে বড় রকমের। বলা হয় যে 4000 মতো মহিলাকে এই এদের সৈন্যরা, ইন্তজামের সৈন্যরা নিয়ে চলে গেছেন। অত্যাচার হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। কিছুতেই বুঝতে পারছে না যে অধি বোধহয় শেষ হয়ে যাবে, সফদরজং বোধহয় নিজেই হেরে যাবেন। এই সময় একজন নাগা সন্ন্যাসীর উদ্ভব দেখা দেয়, সেটা হচ্ছে রাজেনগিরি গোসাই। এরা ওই ঝাঁসিতে বললাম, ঝাঁসির থেকে মারাঠারা বিতরণ করলেন, এরা তখন এখানে এলাহাবাদে এলেন। এলাহাবাদে এসে দেখলেন এরকম একটা অবস্থা। তো তখন এই রাজেনগিরি, তিনি খুব বেশ শক্তিশালী ছিলেন, গেরিলা ওয়ারফেয়ার জানতেন। তিনি তখন কি করলেন, এই সফদরজংয়ের যে আর্মিটা ছিল তার সাথে যুক্ত হয়ে প্রতিদিন ওদের সেনা ছাউনিতে রাত্রিবেলা যাচ্ছে ঘোড়া নিয়ে, মেরে টেরে চলে আসছে। একটা ওদেরকে আটকে রাখতে 2-3 মাস ওদেরকে আটকে রাখতে সমর্থ হয়েছিলেন। তার ফলে কি হয়, ওদের সফদরজংয়ের জন্য খুব প্রিয় পাত্র হয়ে ওঠে রাজেনগিরি। এবং নাগাদেরকে, এই যে নাগাদের প্রায় 5000-10,000-এর মতো একটা ফোর্স, এদেরকে আর্মিতে, ওদের আর্মিতে যুক্ত করে নেন, লখনৌর আর্মিতে আর কি বেসিক্যালি। এবার ওরা চলে যায়, রোহিলারাও ছিল তার সাথে, রোহিলা, বাঙ্গাস মানে বাঙ্গাস বললে পরে এমনি হয়তো বুঝতে অসুবিধা হবে যে আমজাদ আলী খান যে শরৎ বাজান, এরা যেই পরিবারের, তারা যেই রাজার আন্ডারে ছিলেন, হচ্ছে বাঙ্গাস ফ্যামিলি। আমান আলী বাঙ্গাস, আন আলী বাঙ্গাস। তো বাঙ্গাসদের সাথে সফদরজংয়ের যুদ্ধ, বাঙ্গাসরা চলছে। সফদরজং তখন মারাঠাদের থেকেও হেল্প চান, কারণ সেই সময় নাদির শাহর আক্রমণটা হয়ে গেছে ভারতবর্ষে। নাদির শাহ যারা জানেন না, নাদির শাহ ঔরঙ্গজেবের পরপর সময় ভারতবর্ষে আক্রমণ করেন, দিল্লিতে লুটতরাজ চালিয়ে তখন ওই ময়ূর সিংহাসন টংহাসন সমস্ত নিয়ে চলে যান, দিল্লিকে প্রায় লুট করে নিয়ে চলে গেছিলেন। হ্যাঁ, এবং কোহিনুরের সঙ্গে নাদির শাহের একটা কানেকশন আছে ইন এ ডিফারেন্ট ওয়ে। রাইট, কোহিনুর প্রথম নাকি নাদির শাহের কাছে ছিল, এরকম একটা কথা। হ্যাঁ, কিন্তু ময়ূর সিংহাসনটা নিয়ে চলে যাওয়াটা, প্রায় মুঘল সাম্রাজ্যের অর্ধেকের বেশি সম্পত্তি নাদির শাহ নিয়ে চলে যায়। ফলে আফগান এবং ওই ওদিক থেকে যারা আসছে নাদির শাহর দিক থেকে আফগানিস্তান, তাদের বিরুদ্ধে একটা সফদরজং এবং ইন্ডিয়ার রাজা, এদের একটা দুশ্মনী যেটাকে বলা যায়, শত্রুতা ছিল। তো মারাঠাদের থেকে হেল্প চান যে এরা তো আবার চলে আসবে, নাদির শাহকে এরা আবার ঢুকিয়ে দেবে। মারাঠারা এই সময়, জয়াপ্পা সিন্ধিয়া বলে একজন ছিলেন, মারাঠারাও যুক্ত হয়। তো একদিকে নাগারা রয়েছে, সফদরজং রয়েছে এবং মারাঠারা রয়েছে, এই 3জন মিলে একটা গ্রুপ, আর ওদিকে আফগানরা, লড়াই চলছে। মারাঠাদের এই সময় একটা অদ্ভুত ভূমিকা, তারা কিন্তু নিজেরা ভারতবর্ষ শাসন করতে চাইছেন অবশ্যই মারাঠারা, এবং তারা এটা বুঝতে পারছেন যে মুসলিমরা যারা, এদের মধ্যে লড়াই করিয়ে দাও, তাহলে তারা নিজেরা দুর্বল হবে, তাহলে মারাঠাদের সুবিধা হবে। তো নাগারা খুব অধের আর্মির হয়ে, লখনৌর হয়ে, সফদরজংয়ের হয়ে লড়াই করে, কিন্তু এই জয়াপ্পা সিন্ধিয়া যে মারাঠা, ইনি একটা কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে আগে থেকেই সব ডাবল এজেন্ট টাইপের, আফগানদেরকে সমস্ত জানিয়ে দিচ্ছে। তো হেরে যায় যুদ্ধে। আর নাগারা এমনিতে খুব ভালো যোদ্ধা ছিলেন এরকম কেউই কোনোদিনও বলতে পারেনি। তারা গেরিলা ওয়ারফেয়ার ভালো করতে পারত, কিন্তু আর ভালোবাসা ছিল, লয়াল ছিলেন খুব অধের রাজার প্রতি। তো এই একটা রাজেনগিরির সময় গেল। তারপরে তার শিষ্য অনুপগিরি খুব ইম্পর্টেন্ট। অনুপগিরি ইম্পর্টেন্ট এই জন্য যে 1784-85 সময়টা অনুপগিরি মোটামুটি ভারতবর্ষ চালিয়েছেন, তাকে বলা হতো হিম্মত বাহাদুর। তো সফদরজং চলে গেলেন, সফদরজংয়ের পরে তার ছেলে সুজাউদ্দৌলা, উনি লখনৌর নবাব, এবং অনুপগিরি তার সাথে একদম প্রচণ্ডভাবে ভরসা করতেন অনুপগিরিকে। উনি নাম দিয়েছিলেন হিম্মত বাহাদুর, এত হেল্প করতেন আর কি। তো তার জন্য অনেক ছোটোবেলায় তার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকে উঠিয়ে নিয়ে চলে এসেছে অনুপগিরির গিয়ে, এ সমস্ত ঘটনা ঘটেছে। এবার আবার ওই আহমদ শাহ আবদালির আক্রমণ হলো। আহমদ শাহ আবদালির আক্রমণের সময় সুজাউদ্দৌলার তরফ থেকে নাগা হিম্মত বাহাদুর লড়লেন। মারাঠাদের সাথে লড়াই হলো। মারাঠাদের লড়াইতে লখনৌর হয়ে
নবাবের হয়ে নাগারা লড়লেন, তারপর হেরেও গেলেন অনেক সময় আবার ছোটোখাটো জিতও হলো। পানিপথের তৃতীয় যুদ্ধে নাগারা ছিলেন, আচ্ছা, মারাঠাদের তরফে না, আহমেদ শাহ আবদালির তরফে, যেহেতু ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করেছেন, ভাড়াটের সৈন্য হিসেবে। এবং তখন আহমেদ শাহ আবদালি, আফগান, এবং সুজাউদ্দৌলা এরা সমস্ত এরা সব এক হয়ে গেছিলেন এগেনস্ট মারাঠাস। তো মারাঠাদের সাথে লড়াইতে কিন্তু নাগারা এই পক্ষে ছিলেন, আহমেদ শাহ আবদালির পক্ষে ছিলেন, মারাঠাদের পক্ষে ছিলেন না। কিন্তু তারপরে আবার মারাঠাদের সাথে যুক্তও হন, যখন সুজাউদ্দৌলার ক্ষমতা চলে যায়, তার থেকে বিদায় নেন খুব ভালোভাবে, নিয়ে মারাঠাদের সাথে যুক্ত হন। এবং মারাঠারা যখন ভারতবর্ষে ভালোভাবে চালাচ্ছে আর কি, তখন খুব প্রিয় পাত্র ছিলেন হচ্ছে এই হিম্মত বাহাদুর, অনুপগিরি। হ্যাঁ, তো এটা তাদের একটা সময় 1784-85, যখন মারাঠাদেরও সেই সময় খুব একটা ভালো সময় নয়, সেই সময় হিম্মত বাহাদুরই সমস্ত ভারতবর্ষ চালনা করে 1-1.5 বছরে আর কি। ওনার পরামর্শেই পুরো ভারতবর্ষটা চলেছে। সিপাহী বিদ্রোহের সময় কোনো ছিল না? সিপাহী বিদ্রোহ অনেক পরের ঘটনা, তার আগে আরও গল্প আছে। আচ্ছা, তার আগে আরও গল্প হচ্ছে যে ব্রিটিশরা চলে এলো। ব্রিটিশরা এসে এটুকু বুঝতে পারলো, ব্রিটিশরা পছন্দ করতেন না এদেরকে। ব্রিটিশদের একটা মানে নাগা ঘুরে, মানে জামা কাপড় নেই, ঘুরে বেড়াচ্ছে ছাই ফাই মেখে, খুব র টাইপের, ওদের সফিস্টিকেশনের সাথে মিলছে না। প্লাস সবচেয়ে বড় ব্রিটিশদের প্রবলেম হচ্ছে এরা সমস্ত জায়গা থেকে ট্যাক্স নিচ্ছে, জমিদার, জাগিরদার, রাজা, এরা সবাই এদেরকে ট্যাক্স দিচ্ছে। এটা ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একেবারেই পছন্দ হচ্ছে না। কিন্তু এবার এরা ব্যবসাতে খুব ভালো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একদিকে তো ব্যবসার সমস্যা, মানে এরা যদি ব্যবসাটাতে বড় হয় তাহলে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্যা হবে। কিন্তু শুরুর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের থেকে হেল্পও নিয়েছে। যেমন এই যে বললাম, মুর্শিদাবাদের সাথে চীনের, নাগাদের সাথে চীনের একটা সিল্কের ব্যবসার একটা যোগাযোগ ছিল। তো ওয়ারেন হেস্টিংস যখন ছিলেন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ওয়ারেন হেস্টিংস কিন্তু চীনের সাথে ব্যবসা শুরু করার জন্যে, সিল্কের ব্যবসা শুরু করার জন্যই নাগাদের হেল্প নিয়েছেন। হ্যাঁ, বেইজিংয়ে একটা ডেলিগেশন গেছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে, তাতে একজন নাগাও ছিলেন, নাগা সন্ন্যাসীও ছিলেন। তো এই সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের হেল্প নিয়ে একটা জায়গায় পৌঁছয়। এবার তারপরের অনুপগিরির পর খুব বেশি গৌরবময় ইতিহাস কিন্তু নাগাদের যুদ্ধের ক্ষেত্রে নেই, বরঞ্চ বিভিন্ন প্যালেস কনস্পিরেসিতে এদের অনেক ভূমিকা ছিল। এরা কি করতেন, এরা হচ্ছে এমন একটা গোষ্ঠী যেটা সারা ভারতবর্ষে নেটওয়ার্ক রয়েছে, সবার সাথেই ভালো সম্পর্ক, ফলে এদেরকে গুপ্তচর বৃত্তিতে কাজে লাগানো যায়। এবং এরা অর্গানাইজড হয়ে আছে, এদের একটা নিজস্ব সিস্টেম আছে, নিজস্ব নেটওয়ার্ক আছে। এদেরকে গুপ্তচর বৃত্তিতে কাজে লাগিয়েছেন বিভিন্ন রাজা। এদেরকে নেগোসিয়েশনের জন্য, ডিপ্লোম্যাসি যেটাকে আমরা বলি না, দূত হিসেবে বহু রাজা ব্যবহার করেছেন। আমাদের কোচবিহার রাজত্বে একবার ঝামেলা হয়েছিল যে একজন রাজা ছিলেন, তার আরেকজন বিদ্রোহ হয়েছিল। তো এরা বিদ্রোহীদের তরফে সাহায্য করেছিলেন আর কি। নাগারা বিদ্রোহীদের হয়ে মূল রাজাকে নামিয়ে, এই বিদ্রোহী রাজা ছিলেন, তাকে সিংহাসনে বসানোর পেছনে এদের খুব ভূমিকা ছিল। নেপালের রাজার হয়ে কাজ করেছে। তো দূত হিসেবে, ব্যবসা তো ছিলই, তার সাথে সাথে দূত হিসেবে, গুপ্তচর হিসেবে, নেগোসিয়েশনের জন্য বিভিন্ন কাজে এরা বহুভাবে ব্যবহৃত হয়েছেন কিন্তু তারপরে। এবং মানে অবভিয়াসলি তারা মানে দেওয়ার মানে কি বলবো, তারা সবসময় কোনো না কোনোভাবে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, পলিটিক্সের সঙ্গে বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে কানেক্টেড থেকেছেন আর কি। সেখান থেকে সন্ন্যাসী বিদ্রোহ তৈরি হয়। সিপাহী বিদ্রোহের অনেক আগের কথা সন্ন্যাসী বিদ্রোহ। আমরা তো মোটামুটি জানি যে সিপাহী বিদ্রোহ ভারতবর্ষের প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু নয়, কিন্তু সন্ন্যাসী বিদ্রোহ আর কি, বিপ্লব তো আর হয়নি, এটা অনেক আগের ঘটনা। কি হতো, এই সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ট্যাক্স কালেক্ট করতেন, বললাম, জাগিরদার থেকে। তো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সনদ চলে এলো 1765-তে বোধহয়, তখন তো একটা কনফ্লিক্ট দেখা দিল। তখন এরা মূলত বাংলায় যখন সন্ন্যাসীরা এসছে, তখন এরা যখন ট্যাক্স চাইছে, জমিদাররা বলছে আমরা কত জায়গায় ট্যাক্স দেবো, তোমাদের তো আমরা দিয়েই এসছি চিরকাল। এবং নবাবরাও তাতে খুব একটা আপত্তি করেনি, মানে এদিককার বাংলার নবাবরা বা অন্য যেখান দিয়ে ওরা পাস হয়েছে, নবাবদের কাছেও এটা ঠিক ছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো পুরোটা লাগবে। তো জমিদাররা বলছে আমরা দিতে পারছি না তোমাদেরকে আর,
ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্তটা নিয়ে নিচ্ছে, এই নিয়ে একটা রেষারেষি শুরু হয়। সন্ন্যাসীরা বিদ্রোহ ঘোষণা করে এই জমিদারদের সাথে নিয়ে, যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর ট্যাক্স দেওয়া হবে না। এটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের মূল বিষয়টা আর কি। তার বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু মূল বিষয় ঘটনাটা ঘটে মুর্শিদাবাদ, যেটা ওদের ব্যবসায়িক গড় ছিল, যেটা ওদের ট্যাক্স কালেকশনের গড় ছিল, এবং যেটা বিজনেসের একটা বড় বড় হাব সেন্টার ছিল। ছিল। সেখানে কিন্তু এই সন্ন্যাসী বিদ্রোহটা শুরু হয়, যেখান থেকে আনন্দমঠ। তো সেটাকে তো খুব নির্মমভাবে ব্রিটিশরা দমন করে। তারপর এই আখড়াগুলো, এই সন্ন্যাসী বিদ্রোহটা ছাইচাপা আগুনের মতো থেকেই গেছে। এরা তারপর থেকে আর ব্রিটিশদের সাথে খুব ভালো সম্পর্ক এদের কখনোই ছিল না, এবং যেটা চেষ্টা করেই গেছে যে কিভাবে অর্গানাইজ করা যায়। এবং অর্গানাইজেশনটা তো ভাঙেনি, অর্গানাইজেশনটা তো ছিল এবং সেটা থেকেই গেছে। ওরা আরও একটু মানে আরেকটু কীভাবে স্ট্রঙ্গার হওয়া যায় সেই চেষ্টা করে গেছে। একটা সময় গিয়ে দেখা যায় যে এই বৈদিক ধর্ম বা হিন্দু ধর্মের মধ্যে একটা ন্যাশনালিজম আসে। এই ন্যাশনালিজমটা আসার পেছনে এই সন্ন্যাসী বিদ্রোহ আর এই নাগাদের একটা বড় ভূমিকা। তখন ব্রিটিশরা আমাদের শত্রু, এটাই তো ন্যাশনালিজমের মূল কথা ছিল। এবং সেই সময় যদি সমস্ত কি বলবো, ওরা চেয়েছিল, যতদূর আমার ধারণা, যে ওরা চেয়েছিল পুরোটা সবাই যাতে ব্রিটিশদের এগেনস্টে চলে যায়, এবং তাতে কি হবে, তার জন্যই ন্যাশনালিজমটা দরকার ছিল। তার জন্য ন্যাশনালিজম দরকার, যে কারণে কিন্তু আমরা আবার একটা বিতর্কিত কথা বলে বসি, কিচ্ছু মনে করবেন না। বিবেকানন্দর যে হিন্দু লেখা, সেখানে যে কথাটা বলা যায় যে বেদ পড়ার থেকে ফুটবল খেলা বেশি প্রয়োজন, শক্তি বাড়াও, শরীরের শক্তি বাড়াও এবং দেশের জন্য কাজ করো, এটা কিন্তু বিবেকানন্দের আগে বা সেই সময়কার আগে আর কেউ বলেনি। দয়ানন্দ সরস্বতীও তাই। এই যে 1819 খ্রিস্টাব্দের সময়টা, অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দীতে যেই ব্রিটিশদেরকে শত্রু ভেবে ভারতবর্ষটাকে ভালোবাসাটাই হচ্ছে ধর্ম প্রচার, এর উৎসটা কিন্তু এই সন্ন্যাসী বিদ্রোহেতে। কারেক্ট। এবং সেই সময় অলরেডি তার আগে থেকে আস্তে আস্তে ব্রিটিশদের বিরুদ্ধে, প্রাথমিকভাবে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবাসীরা একটা করেছিল, একটা কি বলবো, তাদের মনে হচ্ছিল যে ভুল হচ্ছে, অন্যরা এসে করছে। বাট পয়েন্টটা হলো, ভারতবর্ষ কিন্তু অলরেডি তখন বাইরের শাসকদের শাসন করাতে অভ্যস্ত, কারণ সেটা তো চলে এসছে বহুদিন ধরে। এবার ব্রিটিশরা এসে যে যা করছে বা যেরকমভাবে করছে, তাতে কিন্তু প্রাথমিকভাবে বিরাট কোনো বিরূপ পায়নি, প্রতিক্রিয়া পায়নি ব্রিটিশরা, প্রথমের দিকে পায়নি। কিন্তু তারপর আস্তে আস্তে যখন এদের অত্যাচার বাড়তে থাকে, এরা যত বেশি পাওয়ারটার প্রতি ওদের লোভ বাড়তে থাকে, কিছু ভুল লোক ব্রিটিশদের কাছ থেকে, মানে ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেশনে বসে, এবং তাতে সমস্যাগুলো তৈরি হয়, এবং আস্তে আস্তে ব্যাপারটা ওরকম জায়গায় চলে যায়। মুঘলরা, আমি তার আগেরটা বলছি না, মানে এই রাজবংশ সুলতানের পিরিয়ড বলছি না, কিন্তু মুঘলদের সময় থেকে, বাবরের পরের থেকে, তারপরেও যারা ভারতবর্ষের নবাব ছিলেন, অওধের নবাব, এরা কিন্তু ভারতবর্ষেরই ছিলেন। মানে এরা কিন্তু এখানকার সময় অত্যাচার হয়তো করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখান থেকে কর কালেক্ট করে সম্পত্তি নিয়ে এরা বাইরে অন্য কোনো দেশে চলে যায়নি, এই দেশেই থেকেছে। ভারতের যে ইনস্টিটিউশনগুলো, যেমন নাগা সন্ন্যাসীদের এই ইনস্টিটিউশনটাকে এটা নিজেদের মতো করে ব্যবহার করেছেন। ব্রিটিশরা কিন্তু তা নয়, ব্রিটিশদের কিন্তু পুরোটাই বাইরের থেকে আমদানি করা, একদম। এবং এখান থেকে যা আমি ট্যাক্স কালেক্ট করব, যা বিজনেস করব, তার লভ্যাংশটা চলে যাবে ইংল্যান্ডে, এবং এখানকার ইনস্টিটিউশনগুলোকে ওনারা আর পাত্তা দিচ্ছেন না। সেখান থেকে একটা বেসিক তৈরি হয় আর কি। তো সেটা জমতে এই আখড়ার বাংলা ফর্ম হচ্ছে অনুশীলন সমিতি। এই অনুশীলন সমিতি যেই বললাম, অনেকের মাথায় একটা টক করে একটা সিগন্যাল জ্বলতে পারে। সেটা কি, যে বাংলার বিপ্লবী আন্দোলন যেটা, সেটা কিন্তু অনুশীলন সমিতি থেকে শুরু হয়েছিল, এটা আমরা সবাই জানি। তো এই অনুশীলন সমিতিগুলো ওই সন্ন্যাসী বিদ্রোহের সময় থেকে অ্যান্টি ব্রিটিশ, হিন্দু ন্যাশনালিজম, এই জিনিসটা গ্রো করতে একটা অনুশীলন সমিতির জায়গায় গিয়ে দাঁড়ায়। সেখান থেকে বিপ্লবী বাংলার তৈরি হয়। কিন্তু মানে তার আগে বাংলার বিপ্লবীরা তৈরি আগে থেকেই হয়েছে, আগে থেকে শুরু হয়েছে। বাট তুই যেটা বললি যে এরকমভাবে একটা পয়েন্ট থেকে একটা অর্গানাইজড ফর্ম সেটা নেয়, সেটা হলো অনুশীলন সমিতি। যেই কারণে বাংলার বিপ্লবীদের, আমরা তো অনেকেই পড়েছি, বাংলার বিপ্লবীদের 3টে বই পড়তে হতো, গীতা, আনন্দমঠ আর
পথের দাবি, একদম। পরের দিকে পথের দাবি। গীতা কেন, যদি ওটার সাথে কোনো কানেকশন না থাকে সন্ন্যাসীদের সাথে, কারণ ওটা তো হিন্দু ধর্মগ্রন্থ। আনন্দমঠ কেন, আনন্দমঠ হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহকে নিয়ে লেখা। আর পথের দাবি অবভিয়াসলি একটা ন্যাশনাল এর বিষয়, একটা কোথাও একটা ওই রেবেলিয়ান কজের বই বলা যায়, বা ওই মানে বিদ্রোহ যে করতে হবে বা এই যে অত্যাচারটা মেনে নেওয়া যাবে না, পথের দাবি সেরকম কথাই তো বলছে বারবার। তো সেই একটা শুরু হয়। এই ইতিহাসটা আমরা ভুলে গেছি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে নাগাদের একটা এত বড় ভূমিকা ছিল, যে অনুশীলন সমিতি থেকে বিপ্লবীরা বেরিয়েছেন, তারা কিন্তু হিন্দু রাষ্ট্র কিছু করতে চায়নি, তারা কিন্তু ভারতবর্ষ স্বাধীন করতে চেয়েছে সিম্পলি। হ্যাঁ, সেই লড়াইটার কথা হয়নি। এবং এরা থেকে 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 অ্যাডমিনিস্ট্রেশনে আমার মনে হয়, এবং এটা যদুনাথ সরকার লেখেননি, আনন্দ ভট্টাচার্য লেখেনি, কিন্তু আমরা আড্ডা মারছি যখন আমরা বলতেই পারি যে আমার মনে হয় যে এখন অবধি, এই 2024 অবধি, এই নাগা সন্ন্যাসীদের মঠ, আশ্রম এবং তাদের ইচ্ছে রাজনীতিতে থাকার, এটা কিন্তু এখনও থেকে গেছে। একটু নিজেদের চারদিকে চোখ বোলালে পরে বোঝা যাবে যে হ্যাঁ এটা আছে এবং খুবই স্ট্রংলি আছে। তো আমরা একটা কি বলবো, এটা এই ইতিহাস নিয়ে কথা বলতে বলতে না কেমন একটা টাইম ট্রাভেলের মতো মনে হয় আমার। টাইম ট্রাভেল করে ফাইনালি একটা পুরো একটা কবেকার কথা, সেখান থেকে গিয়ে আমরা আজকে অবধি এসে পৌঁছই। এটা খুবই ফ্যাসিনেটিং লাগে। অবভিয়াসলি আপনারা অনেকেই লিখেছেন যে আপনাদের ভালো লাগছে এই পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলা, বা এই যে আমরা ইতিহাস নিয়ে এতটা কথা বলছি, এতটা আড্ডা মারছি। আশা করি আপনারাও আমাদের পাশে বসে। আমি একটা জিনিস বলে দিই তুই ইয়ে করার আগে, যে আমরা ইতিহাস পড়ি কেন? হ্যাঁ, ইতিহাস পড়ি কিন্তু আজকেরটাকে বোঝার জন্য। একদমই তাই, এবং ওই কারণেই ইতিহাস পড়া দরকার বোধ হয়। ওই কারণেই ইতিহাস পড়া দরকার, যে আজকে আমাদের চারদিকে যেটা ঘটছে, এটা কেন ঘটছে। হঠাৎ করে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সন্ন্যাসী কেন? হ্যাঁ, সে এটা বুঝতে তো একটু অসুবিধা হয়। আমরা এই ইতিহাসটা জানলে পরে বোধহয় আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো সেই বিষয়টাকে, এবং আরও অনেক কিছু আমরা বুঝতে পারবো। হ্যাঁ, হয়তো বুঝতে পারবো যে আচ্ছা এটার পেছনে এইটা কারণ আর কি। আমরা কোনো কিছুকেই কি বলবো, কোনো কিছুকেই কোনো মতামত, কোনো ডিরেক্ট মতামত এই মুহূর্তে দিচ্ছি না, বাট এই বইটাতে যতটুকু আমরা বুঝলাম, যে ইতিহাসটা আমরা শুনলাম, যে ইতিহাসটা বুঝলাম, তাতে একটা অর্গানাইজড সন্ন্যাসীদের যেটা অর্গানাইজেশন এরকমভাবে ছিল, এটা বোধহয় অনেকেই জানতেন, আবার অনেকেই হয়তো জানতেন না। যারা নতুন জানলেন তারা অবশ্যই লিখবেন যে এই রকমের ইতিহাস জেনে আপনার কীরকম লাগলো। আমার মনে হয় আমরা আজকে একটা খুবই মজার আড্ডা মারতে পারলাম, যেখানে আমরা ইতিহাস পড়লাম, কিন্তু ইতিহাসটা প্রথমে যেটা শুরুর সময় বললাম, ইতিহাস পড়তে আমাদের অনেকেরই ভালো লাগে না। অনেকেই আমরা বলি ইতিহাসটা খুব বোরিং। আমার তো ছোটোবেলা থেকে ইতিহাস দারুণ লাগতো। আমাকে যারা আমার পডকাস্ট যারা ফলো করেন, বা আমাকে যারা ফলো করেন, তারা জানেন যে আমার ইতিহাস ভালো লাগার কারণ কি। এই আড্ডাটায় আমরা একটা খুব ইন্টারেস্টিং বই নিয়ে কথা বললাম। এরকম পরবর্তী আড্ডাতেও আমরা একটা দুর্দান্ত ইন্টারেস্টিং বই নিয়েই কথা বলবো, যেই বইটা আমাদেরকে ফ্যাসিনেট করবে, যেই ইতিহাসটা আমাদেরকে ফ্যাসিনেট করবে, এবং সেরকম একটা বই নিয়ে আমাদের দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের জন্য এখানেই টাটা। যেটা আমি সবসময় বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। আমাদের চেষ্টা হয় যে এইটুকুর মাধ্যমে যদি কিছু নলেজ আপনাদের দিয়েও পৌঁছায়, কিছু ভ্যালু আপনাদের লাইফে অ্যাড হয়, এই সময়টা যে দিলেন, এই সময়টা যাতে আপনাদের ভ্যালুটা অ্যাড করে, সেটাই আমাদের উদ্দেশ্য। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ টেক কেয়ার, টাটা, বাই বাই।